এখানে আবার এই স্লাইড এখন আসলে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আবেদিন, সহকারী অধ্যাপক ইতিহাস, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা। আমার মোবাইল নম্বর হচ্ছে 0171204208। আজকে আমরা যে বিষয় পড়ব, দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। এই দ্বিতীয় অধ্যায়ের যেই টপিক্সটি আমরা পড়ব, সেই টপিক্সটির নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস ও চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিসের এই চিরস্থায়ী বন্দোবস্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে, বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করেছে। এর তাৎপর্য আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায় পাঠের মাধ্যমে আমরা লর্ড কর্নওয়ালিসের পরিচয় সম্পর্কে জানতে পারব, লর্ড কর্নওয়ালিসের সংস্কার কাজ সম্পর্কে বর্ণনা করতে পারব, চিরস্থায়ী বন্দোবস্ত কি তা ব্যাখ্যা করতে পারব, চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলী মূল্যায়ন করতে পারব, চিরস্থায়ী বন্দোবস্তের দোষসমূহ বিশ্লেষণ করতে পারব। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে যে সমস্ত গভর্নর জেনারেল ভারতীয় উপমহাদেশে আসে, তাদের কৃতিত্ব এবং দক্ষতার গুণে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত্তি সুপ্রতিষ্ঠিত হয়েছিল, যার উপরে ভিত্তি করে ব্রিটিশ শাসন সহজেই 200 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করতে সক্ষম হয়েছিল। যেটি শুরু করেছিলেন প্রথম গভর্নর জেনারেল, আমরা পূর্বের ক্লাসে পড়েছি যে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হিসেবে ভারতীয় উপমহাদেশে আসেন, এবং ভারতীয় উপমহাদেশে আসার পরে তিনি একটি খুব খারাপ অবস্থায় কোম্পানিকে পান। কোম্পানি দুর্নীতিগ্রস্ত অবস্থায় ছিল, এবং ভারতীয় যে অভ্যন্তরীণ রাজারা, তাদের মধ্য থেকেও বিশেষ করে মারাঠা এবং হায়দার আলী এবং নিজাম, এই তিনটি দেশীয় শক্তির বাধার সম্মুখীন হয়। পাশাপাশি কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি, কর্মচারীদের দণ্ড কন্দল, নিজ নিজ ব্যক্তিগত ব্যবসা, এই বিভিন্ন কারণে কোম্পানির অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল। এরকম পরিস্থিতিতে ওয়ারেন হেস্টিংস কোম্পানির মধ্যে সংস্কার বা উন্নয়নমূলক কাজের চেষ্টা করেন, এবং তিনি প্রশাসনিক ও বিচার ব্যবস্থা এবং রাজস্ব সংক্রান্ত সংস্কার কাজে হাত দিয়েছিলেন। এই ওয়ারেন হেস্টিংসের এই কাজের ধারাবাহিকতায় লর্ড কর্নওয়ালিস এই বিচার ব্যবস্থা, প্রশাসনিক এবং রাজস্ব আদায়ে সংস্কারমূলক কাজ শুরু করেন, এবং কর্নওয়ালিস এই রাজস্ব সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং বিচার ব্যবস্থা সংস্কারের যে সিদ্ধান্ত এবং যে পদক্ষেপ গ্রহণ করেন, তার উপর ভিত্তি করেই ভারতীয় উপমহাদেশ এসে ব্রিটিশ শাসনের স্তম্ভ রচিত হয়েছিল, এবং এই কারণেই ব্রিটিশ শাসন মোটামুটি 200 বছর সহজভাবে ভারতীয় উপমহাদেশ শাসন করতে সক্ষম হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন পাকাপোক্ত করতে লর্ড কর্নওয়ালিস যে সংস্কারমূলক কাজ করেছিলেন তা ছিল অবিস্মরণীয়। বিশেষ করে লর্ড কর্নওয়ালিসের ক্ষমতায় আসার পরে কোম্পানির অবস্থা একটি খারাপ অবস্থা দেখতে পান। এইখানে কোম্পানিরা বিভিন্ন কর্মচারীদের বিভিন্ন দুর্নীতি, ব্যক্তিগত ব্যবসা এবং পাশাপাশি দেশীয় যে শক্তিগুলি ছিল, সেই শক্তির বিশেষ করে মারাঠা শক্তি, হায়দ্রাবাদের টিপু সুলতান, তারপরে তারপরে নিজাম, এই দেশীয় শক্তিগুলির বাধার সম্মুখীন হয়। পাশাপাশি কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা, এই সমস্ত কারণে কোম্পানি একটি খারাপ অবস্থার মধ্যে ছিল। তো লর্ড কর্নওয়ালিসকে মূলত এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দুর্নীতি এবং রাজস্ব আদায়ের গতি আনা বা সংস্কার করা, এই উদ্দেশ্যেই মূলত বিশেষ ক্ষমতা দিয়ে লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় উপমহাদেশের গভর্নর জেনারেল হিসেবে প্রেরণ করা হয়। লর্ড কর্নওয়ালিস ভারতে এসেই প্রথমেই তিনি সংস্কারমূলক কাজের দিকে হাত দেন, এবং লর্ড কর্নওয়ালিস এই ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেন। লর্ড কর্নওয়ালিস মোটামুটি একটি ভালো অভিজাত বংশের লোক ছিলেন। তিনি ইংল্যান্ডের জমিদার বংশের ছেলে ছিলেন, আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, এবং তিনি প্রচুর মেধাবীও ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন। এরকম পরিস্থিতিতে ব্রিটিশ শাসন তার দক্ষতার উপরে ভিত্তি করেই, তার উপরে আস্থা রেখেই ভারতীয় উপমহাদেশে প্রেরণ করেন, যাতে করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূর করতে পারেন, এবং সংস্কারের মাধ্যমে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির যে উদ্দেশ্য রাজস্ব আদায় করা,
টাকা টাকা ইনকাম করা, রাজস্ব আদায় করা, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই লর্ড কর্নওয়ালিসকে বিশেষ ক্ষমতা দিয়ে এখানে প্রেরণ করেন। লর্ড কর্নওয়ালিস ভারত আসার পর প্রথমেই তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দুর্নীতি, কোম্পানির কর্মচারীদের যে ব্যক্তিগত ব্যবসা, এই সমস্ত সমস্যা এবং দুর্নীতি দূর করার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে হাত দেন। লর্ড কর্নওয়ালিস মনে করেন যে কোম্পানির কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে এই সমস্ত দুর্নীতি বা ব্যক্তিগত ব্যবসা সহ যে অপকর্ম ছিল সেগুলি দূর করার চেষ্টা করেন বেতন বৃদ্ধির মাধ্যমে। পাশাপাশি তিনি একটি দক্ষ, সৎ, গুণাবলী সম্পন্ন একটি বাহিনী গড়ে তোলেন, যারা সরকারের কাজে সহযোগিতা করবে। সরকারি কাজে সহযোগিতা করার জন্য একটি দক্ষ, সাহসী এবং গুণাবলী সম্পন্ন বাহিনী গড়ে তোলেন সরকারি কাজকে সাহায্য করার জন্য, যেটিকে আমরা বর্তমানে আমলাতন্ত্র হিসেবে জানি। আমলাতন্ত্রের কাজ হচ্ছে সরকারের কাজে সহযোগিতা করা। তো এই কারণে লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে তিনি সিভিল সার্ভিস, ভারতীয় ইতিহাসে সিভিল সার্ভিস প্রথা চালু করেন। যে সিভিল সার্ভিস প্রথা এখন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, এই সিভিল সার্ভিসের মাধ্যমে আমরা চাকরিতে যোগদান করি। যেমন আমি নিজেও এই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 27তম বিশেষ পরীক্ষার মাধ্যমে এই চাকরিতে যোগদান করেছি। তো লর্ড কর্নওয়ালিস এই সিভিল সার্ভিস প্রথা ভারতীয় উপমহাদেশে চালু করেন, যার উদ্দেশ্য ছিল দক্ষ, সৎ, উচ্চ বেতন সম্পন্ন, গুণাবলী সম্পন্ন একটি গ্রুপ বা বাহিনী তৈরি করা, যাদের উদ্দেশ্য ছিল সরকারি কাজকে সহযোগিতা করা। এবং পাশাপাশি তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও শক্তিশালী করার জন্য বিচার ব্যবস্থার উপরেও তিনি বিচার ব্যবস্থা সংস্কারের কাজ করেন। বিচার ব্যবস্থা সংস্কারের জন্য তিনি ফৌজদারি আদালত, দিওয়ানি আদালত প্রতিষ্ঠা করেন। তিনি রাজস্ব সংস্কারের জন্য ডিস্ট্রিক্ট কালেক্টর পদ সৃষ্টি করেন। ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে রাজস্ব আদায়ের চেষ্টা করেন। তিনি বিভিন্ন ইউনিট তৈরি করেন, জেলা উপজেলাতে বিভক্ত করেন। বিচার ব্যবস্থা পাশাপাশি তিনি বিচার ব্যবস্থায়ও অনেক সংস্কারমূলক কাজ গ্রহণ করেছিলেন। তার এই কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে এবং প্রশাসনিক কাজে একটি সুস্থতা বা একটি স্বচ্ছতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি। পাশাপাশি লর্ড কর্নওয়ালিসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল যে পুলিশ বাহিনীর সংস্কার। আধুনিক পুলিশ বাহিনীর সংস্কারও তিনি করেন, পুলিশ বাহিনী গঠন করেন। কারণ রাজস্ব আদায়ের জন্য যে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষার একটি ব্যাপার জড়িত ছিল। এই কারণে লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক এবং বিচার ব্যবস্থা সংস্কারের পাশাপাশি তিনি পুলিশ বাহিনীরও সংস্কার করেন। লর্ড কর্নওয়ালিস হেস্টিংসের পদত্যাগের পর কাউন্সিলের একজন সদস্য স্যার ম্যাকফারন অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। তিনি মাত্র 1.5 বছর কাল ভারতের শাসন কার্য পরিচালনা করেন। তার শাসনামলে কোম্পানি চরম সংকটের সম্মুখীন হয়। চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে কোম্পানিকে মারাঠা ও টিপুর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হতে হয়। অন্যদিকে পাঞ্জাব ও নেপালের শিখ ও গুর্খাদের প্রতি ইংরেজদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। কোম্পানির চরম সংকটময় মুহূর্তে 1786 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেনাপতি লর্ড কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। তার মানে আমরা বুঝতে পারলাম কর্নওয়ালিস ভারতীয় উপমহাদেশে আসার পূর্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক চরম খারাপ মুহূর্তের মধ্যে ছিল। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই লর্ড কর্নওয়ালিস ভারতীয় উপমহাদেশে আসার পূর্বে তিনি আমেরিকার গভর্নর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। লর্ড কর্নওয়ালিস তার সংস্কারমূলক কাজের জন্য ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান গুরুত্বপূর্ণ দখল করে আছেন। তিনি হেস্টিংস প্রবর্তিত শাসন ব্যবস্থার সংস্কার সাধন করে ভারতীয় শাসন ব্যবস্থার মূল কাঠামো গড়ে তোলেন। এই সংস্কারমূলক কার্যাদি লর্ড কর্নওয়ালিস এর সংস্কারমূলক কার্যগুলি ছিল মোটামুটি কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন করা, বিচার বিভাগের সংস্কার করা, বাণিজ্য সংস্কার করা এবং ভূমি সংস্কার করা। তো লর্ড কর্নওয়ালিসের এই সংস্কারমূলক কাজের জন্য ভারতীয় উপমহাদেশে তার অবদান অনস্বীকার্য। তিনি বিচার বিভাগ, প্রশাসন, ভূমি, রাজস্ব ব্যবস্থায় সর্বত্রই তিনি সংস্কারমূলক কাজ করেন। তবে তার সংস্কারমূলক কাজের মধ্যে
সবচেয়ে বেশি যেটি বিখ্যাত হয়ে আছে সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে, বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এর যে এত গুরুত্ব, এত ইম্পর্টেন্স, এটি বলে শেষ করা যাবে না। কারণ যতই পড়ব, যতই জানব, ততই এর গুরুত্ব আমাদের সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে এর গুরুত্ব উপলব্ধি করতে পারব। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে তার ভূমি রাজস্ব সংস্কারের একটি কার্যের অংশ হিসেবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। আমরা পূর্বের ক্লাসেই বারবার বলেছি যে ব্রিটিশরা এই যে ভারতীয় উপমহাদেশ দখল করার অন্যতম উদ্দেশ্য কী ছিল? বাণিজ্য করা, পাশাপাশি টাকা ইনকাম করা, টাকা আদায় করা। তো টাকা আদায় করে একটি অন্যতম সোর্স তারা পায় যে ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখলের মাধ্যমে তারা এই টাকা ইনকামের যে একটি সোর্স তারা পেয়ে যায়। শাসন ক্ষমতা দখল করার কারণে কি হলো? তারা রাজস্ব আদায়ের ক্ষমতাও পায়। সেটা আমরা পূর্বেই বলেছিলাম যে দ্বৈত শাসন ব্যবস্থা বা দিওয়ানি ক্ষমতা লাভ করেছিল ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই সূত্র ধরেই তারা রাজস্ব আদায়ের ক্ষমতা পায়। এখন রাজস্ব আদায়ে পূর্বে লর্ড কর্নওয়ালিসের পূর্বে যে সমস্ত ব্যবস্থাগুলি ছিল সেইভাবে সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছিল না। কোম্পানি সঠিকভাবে ইনকাম বা তাদের যে আদায়, টাকার আদায়, সেগুলি সঠিকভাবে হচ্ছিল না, বিভিন্ন সমস্যা ছিল। এই কারণে লর্ড কর্নওয়ালিস রাজস্ব আদায়ের মাধ্যমে কোম্পানির ইনকাম বৃদ্ধি করার জন্য তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের সংস্কার সমূহের মধ্যে অন্যতম। তিনি এই ব্যবস্থা প্রবর্তন করলেও উদ্ভাবক ছিলেন না। লর্ড কর্নওয়ালিস কি করলেন? এই ব্যবস্থা প্রবর্তন চালু করেছিলেন, কিন্তু এর আবিষ্কারক বা এর উদ্ভাবক ছিলেন আরেকজন। যাই হোক, ডাইরেক্টর সভা লর্ড কর্নওয়ালিসকে 10 বছর মেয়াদে জমিদারদের সাথে রাজস্ব নির্ধারণের পরামর্শ প্রদান করেছিলেন। বোর্ড যে ডাইরেক্টর সভা, তারা কি বলছিল? 10 বছর মেয়াদে জমিদারদের সাথে রাজস্ব নির্ধারণ করতে বলেছিল। কিন্তু কর্নওয়ালিস যখন এদেশে শাসনভার গ্রহণ করেন তখন ভূমি রাজস্ব ব্যবস্থা নানান দুর্নীতি ও বিশৃঙ্খলাপূর্ণ ছিল। ভূমি রাজস্ব ব্যবস্থা আমরা পূর্বেই করেছি, বললাম যে এই রাজস্ব আদায়ের ব্যবস্থাটি মারাত্মকভাবে দুর্নীতিগ্রস্ত এবং নানা বিশৃঙ্খলপূর্ণ ছিল। কোম্পানি সঠিকভাবে রাজস্ব আদায় করতে সক্ষম হচ্ছিল না। কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি, কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা, বিভিন্ন কারণে এই রাজস্ব আদায়টি সক্ষম হচ্ছিল না, দুর্নীতি পরিপূর্ণ ছিল। হেস্টিংস প্রথম পাঠশালা, ওয়ারেন হেস্টিংস, আমরা পূর্বে পড়েছিলাম যে ওয়ারেন হেস্টিংস রাজস্ব সংস্কারের অংশ হিসেবে প্রথমে তিনি পাঠশালা বন্দোবস্ত, মানে 5 বছরের জন্য বন্দোবস্ত করেছিলেন, কিন্তু এটা নানা কারণে ফলপ্রসূ হয়নি। পাঠশালা বন্দোবস্ত ফলপ্রসূ না হওয়ার কারণ কি ছিল? প্রথমত, এই ব্যবস্থায় যে ব্যক্তি সর্বোচ্চ হারে খাজনা দিতে রাজি হতো, কোম্পানি সাধারণত তাকেই 5 বছর মেয়াদে জমি বন্দোবস্ত দিত। যে নিলাম হতো, নিলামের যে বেশি টাকা দিতে রাজি হতো, যে বেশি টাকা দিতে সক্ষম হতো, তাকেই জমির বন্দোবস্ত দেওয়া হতো। দ্বিতীয়ত, জমিদারগণ অধিক মূল্যে ভূমি রাজস্ব বন্দোবস্ত গ্রহণ করলেও 5 বছরের বেশি জমিতে তাদের সত্ত্ব স্বীকৃত ছিল না। 5 বছর মেয়াদে কি ছিল? জমিদাররা অনেক টাকা দিয়ে জমি সত্ত্ব মালিকানা পেত ঠিকই, কিন্তু তার মেয়াদ ছিল মাত্র 5 বছর। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব আদায় করতে না পারলে খাজনা বাকি পড়তো। এই 5 বছরের মধ্যে যদি খাজনা আদায় করতে না পারতো, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসের মধ্যে পড়তো, ক্ষতির মধ্যে পড়তো। তারা রাজস্ব বা টাকা আদায়টা ঠিকভাবে করতে পারতো না। তৃতীয়ত, জমিতে জমিদারদের স্থায়ী সত্ত্ব স্বীকৃতি না হয় তারা জমির উন্নয়নে কোনো প্রকার চেষ্টা করতেন না। উপরন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নানা প্রকার অন্যায় ও অত্যাচারের মাধ্যমে তারা অর্থ উপার্জনের চেষ্টা করতেন। জমিদারদের অত্যাচারে অনেক প্রজা জমি চাষ বন্ধ করলে জমির মূল্য হ্রাস পায়। এই অংশে আমরা দেখতে পেলাম যে জমিদারদের জমির উপরে কোনো স্থায়ী সত্ত্ব ছিল না, তারা জমির স্থায়ী মালিক হতে পারতো না। এই কারণে জমির উন্নয়নে তারা কোনো গুরুত্ব দিত না। আমরা জানি জমির উন্নয়নের একটা ব্যাপার আছে, জমিতে সার দিতে হয়, জমিতে এক এক সময় এক এক ফসল উৎপাদন করতে হয়, সব সময় একই রকম ফসল উৎপাদন হয় না, জমির উন্নয়নের জন্য চেষ্টা করতে হয়। কিন্তু জমিদাররা তাদের এই জমির উপরে স্থায়ী সত্ত্ব মালিকানা না থাকার কারণে তারা জমির উন্নয়নে কোনো প্রকার চেষ্টা করতো না, এবং এই উন্নয়ন না করার কারণে জমিতে সবসময় সঠিকভাবে ফসল উৎপাদন হতো না। এই কারণে তারা চাষিদের বা কৃষকদেরকে নানাভাবে অন্যায় বা অত্যাচার করতো টাকা আদায়ের জন্য। এর ফলে কৃষকরা জমি চাষাবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলত এবং এই কারণে জমির মূল্য হ্রাস পেয়েছিল। চতুর্থত,
এ অবস্থা নিরসনের জন্য হেস্টিংস বাৎসরিক ব্যবস্থা প্রবর্তন করেন। মানে 5 বছরের ব্যবস্থা বাদ দিয়ে এর সমস্যাগুলি দেখার পরে হেস্টিংস 5 বছরের ব্যবস্থা বাদ দিয়ে 1 বছরের জন্য জমির ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কিন্তু এতে কুফল বা সমস্যা আরও বৃদ্ধি পেয়েছিল। ফলে সরকার জমিদার ও প্রজা উভয় ক্ষতিগ্রস্ত হয়। সরকারও সঠিকভাবে রাজস্ব পাচ্ছিল না, টাকা আদায় করতে পারছিল না, এবং প্রজার যে কৃষক সেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল সঠিকভাবে ফসল উৎপাদন না করতে পারার কারণে। এই অর্থনৈতিক দুরবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেন। এই যে সমস্যাগুলি আমরা দেখলাম, পাঠশালা বন্দোবস্ত, ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত যে পাঠশালা বন্দোবস্ত ছিল, 1 বছরের ব্যবস্থা ছিল, এই দুটি ব্যবস্থাতেই সমস্যা ছিল। সমস্যাগুলি আমরা দেখলাম। এই কারণে কৃষকরাও যেমন উন্নতি করতে পারছিল না, জমিদারদেরও তেমন সুবিধা ছিল না, পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরাও সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছিল না, টাকা আদায় করতে পারছিল না। এই কারণে লর্ড কর্নওয়ালিস জমির চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেন। ভূমি রাজস্ব সংস্কারে লর্ড কর্নওয়ালিসের অবদান অস্বীকার করা যায় না। তিনি হেস্টিংস কর্তৃক প্রবর্তিত পাঠশালা ও বাৎসরিক ব্যবস্থার কুফল ও সুবিধাসমূহ পর্যালোচনা করে ভূমি রাজস্ব সংস্কারের গুরুত্ব অনুধাবন করেন। কারণ কর্নওয়ালিস নিজে একজন জমিদার পুত্র ছিলেন। আমি পূর্বেই বলেছি, কর্নওয়ালিস ইংল্যান্ডের একজন জমিদার বা অভিজাত ঘরের সন্তান ছিলেন। তাই তিনি ইংল্যান্ডের অনুকরণে এদেশে জমিদারদের উন্নয়ন করা এবং প্রজাদের সুখ দুঃখের সাথে জমিদারদের স্বার্থ স্থায়ীভাবে সংযুক্ত করার প্রয়াস পান। তিনি ইংল্যান্ডের যে অভিজ্ঞতা তার ছিল জমিদারদের সাথে প্রজাদের সম্পর্ক, এগুলি পর্যালোচনা করে তিনি ভারতীয় উপমহাদেশেও জমিদার এবং জমিদারদের সাথে প্রজাদের সম্পর্ক এবং জমিদারদের সাথে সরকারের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি উপলব্ধি করেন যে জমিতে জমিদারদের স্থায়ী সত্ত্ব মালিকানা স্বীকৃতি হলে তারা জমির উন্নয়ন এবং প্রজাবর্গের মঙ্গল সাধনে সচেষ্ট হবেন এবং কোম্পানির প্রতি অনুগত থেকে নিয়মিত রাজস্ব প্রদান করবেন। এই ব্যবস্থা প্রবর্তনের পূর্বে কর্নওয়ালিস জেলা কালেক্টরের সাথে বাৎসরিক রাজস্বের ভূমি বন্দোবস্তের গুরুত্ব এবং জমিদারদের উৎপীড়ন থেকে রায়তদের রক্ষার জন্য প্রয়োজনীয় আলোচনা শেষে 1789 খ্রিস্টাব্দে 10 সালা মানে 10 বছরের জন্য জমির বন্দোবস্ত চালু করেন। তো লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডে তার জমিদারির যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে তিনি এই দেশের জমিদারদের উন্নয়ন, কৃষকদের উন্নয়ন এবং জমিদার ও কৃষকদের সাথে সরকারের সম্পর্ক উন্নয়নের জন্য সরকারের সম্পর্ক তৈরি করার জন্য তিনি রাজস্ব 10 বছর মেয়াদী জমি বন্দোবস্ত করার জন্য ব্যবস্থা বা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই কারণে তিনি প্রশাসনিক সংস্কারের যে অংশ হিসেবে তিনি জেলা কালেক্টরের পদ তৈরি করেছিলেন। জেলা কালেক্টরের মূল দায়িত্ব ছিল জেলা থেকে যে রাজস্ব আদায় করা। এই কারণে তিনি জেলা কালেক্টরদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং জমিদারদের অত্যাচার ও উৎপীড়ন থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য এবং রায়ত মানে হলো মালিক, জমির মালিক যারা তাদেরকে রায়ত বলা হতো। কৃষকদেরকে অত্যাচার এবং নিপীড়নের হাত থেকে রক্ষা করা এবং রায়তদের অধিকার রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আলোচনা শেষে তিনি 1789 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করেন। 10 বছরের জন্য জমির বন্দোবস্ত করার যে পদক্ষেপ সেটি চালু করেছিলেন। তিনি জমিদারদেরকে এ মর্মে আশ্বাস দেন যে ডাইরেক্টর সভার অনুমোদন লাভ করলে তিনি এই ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করবেন। হ্যাঁ, এই 10 সালা বন্দোবস্ত 10 বছরের জন্য যে ব্যবস্থাটি তিনি চালু করেছিলেন, তিনি পরবর্তীতে এইটিকে চিরস্থায়ী বন্দোবস্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। নানা প্রকার বিতর্ক, আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও 1792 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর লর্ড কর্নওয়ালিস ডাইরেক্টর সভার অনুমোদন লাভ করেন। অতঃপর তিনি 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যার 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী ঘোষণা দিয়ে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ খাজনার ভিত্তিতে জমিদারদেরকে জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকার করে নেন। তার মানে কি দেখলাম আমরা, 10 বছর মেয়াদী জমির যে বন্দোবস্ত ছিল সেটিকে তিনি ডাইরেক্টর সভার অনুমোদন ক্রমে তিনি জমিদারদেরকে চিরস্থায়ীভাবে এই জমির বন্দোবস্ত বা জমির মালিকানা দিয়েছিলেন। তবে শর্ত ছিল যে বাৎসরিক বা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণের একটি খাজনা কোম্পানিকে বা ব্রিটিশদেরকে দিতে হবে। বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ খাজনার ভিত্তিতে জমিদারদেরকে তিনি এই জমির স্থায়ী মালিকানা দিয়েছিলেন। সেই সাথে জমির খাজনা অনাদায়ে
জমিদারি নিলামের নীতিও ঘোষিত হয়। জমিদারির অভ্যন্তরে শান্তি রক্ষার ভার কোম্পানি গ্রহণ করে জমিদারদের অব্যাহতি দেওয়া হয়। এখানে পাশাপাশি আরেকটি কি ব্যবস্থা করলো, যে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ খাজনা তো দেওয়া লাগবেই, এবং কেউ যদি বছরে নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারত তাহলে জমিদারি নিলামে তোলার ব্যবস্থাও করা হয়েছিল। জমিদারদের অভ্যন্তরীণ একটি জমিদারির ভিতরে যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্ব সেটি কর্নওয়ালিস জমিদারদের থেকে নিয়ে নেন এবং এটি কোম্পানির হাতে নিয়ে আসেন। এটি একটি ভালো পদক্ষেপ ছিল। আমরা আগেই জানি যে দ্বৈত শাসন ব্যবস্থা আমরা দেখেছিলাম যে নবাবের টাকা পয়সা বা কোনো কিছুই ছিল না, সৈন্য রাখার মতো ক্ষমতা, টাকা রাখার ক্ষমতা, রাজস্ব আদায়ের ক্ষমতা কিছুই ছিল না, কিন্তু তার উপরে দায়িত্ব ছিল দেশের বা অভ্যন্তরের আইন শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব ছিল। এদিক থেকে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কর্নওয়ালিস জমিদারদেরকে চিরস্থায়ীভাবে জমির বন্দোবস্ত দেওয়ার পাশাপাশি তিনি জমিদারদেরকে এই অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জমিদারদেরকে অব্যাহতি দিয়েছিলেন। এই অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার ভার কোম্পানি গ্রহণ করে এবং জমিদারদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের ভালো খারাপ বা দোষ গুণ কি ছিল? প্রথমে আমরা দেখি গুণ কি ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এর গুণাগুণ আলোচনা করে জমিদার, প্রজা এবং সরকারের সুবিধা ও সুবিধাগুলোর প্রতি লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। লক্ষ্য করলে দেখা যায় যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ছিল প্রথমত জমিতে সরকারি রাজস্ব নির্ধারিত এবং জমিদার ও কৃষকের সত্ত্ব স্বীকৃত হয়। জমিদার ও কৃষক উভয়ই মূলধন এবং শ্রম নিয়োগ করে জমির উৎপাদন বৃদ্ধিতে সচেষ্ট হয়। প্রথমে এর সুফল হিসেবে আমরা প্রথমে কি দেখতে পেলাম, যেহেতু পূর্বে আমরা দেখেছি যে জমিদাররা কৃষির উন্নয়নে বা ফসলের উন্নয়নে, জমির উন্নয়নে কোনো চেষ্টা করতো না, কারণ কি ছিল, তাদের জমিতে তাদের কোনো মালিকানা ছিল না। এখন এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেহেতু জমিদারদেরকে জমির মালিকানা দেওয়া হয়েছে, এই কারণে জমিদাররাও জমির উন্নয়নে সচেষ্ট হয়, পাশাপাশি কৃষকরাও জমির ফসল উৎপাদনে সচেষ্ট হয়েছিল এবং মূলধন ও শ্রম বিনিয়োগ করে জমিতে যাতে আরও বেশি উৎপাদন বৃদ্ধি পায়, আরও বেশি ফসল হয়, সেই ব্যাপারে তারা সচেষ্ট হয়েছিল মূলত এই মালিকানার, জমির উপরে তাদের মালিকানা হওয়ার কারণে। দ্বিতীয়ত দেখতে পাই, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কোম্পানির আয় নির্দিষ্ট হওয়ায় শাসন কার্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ব্যয় নির্বাহ সরকারের সুবিধা হয়, আয় নির্ধারিত হয়। পূর্বে আমরা দেখেছিলাম যে কোম্পানির রাজস্ব আদায়ের কোনো ঠিক ঠিকানা ছিল না, কারণ ছিল দুর্নীতি, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা এবং ফসলের উৎপাদন না হওয়া। এই সমস্ত কারণে ঠিকমতো রাজস্ব আদায় করতে পারতো না, কোম্পানির আয়ও হতো না। এই আয় না হওয়ার কারণে কোম্পানির যে মূল উদ্দেশ্য ব্রিটিশদের যে আয় করা, লাভ করা, সেইটাও হতো না। পাশাপাশি এই ভারতীয় শাসন কার্য পরিচালনা করতে যেই ব্যয় বা টাকার দরকার সেগুলিও তারা ঠিকমতো আদায় করতে পারতো না। তৃতীয়ত, এই ব্যবস্থার ফলে ইংল্যান্ডের ন্যায় বাংলাদেশীয় ইংরেজদের অনুরক্ত একদল জমিদার সৃষ্টি হয় এবং তারা 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বস্ততার সাথে ইংরেজদের অনুগত থেকে কাজ করে যান। তার মানে হলো ইংল্যান্ডেও এরকম ছিল, ইংল্যান্ডেও লর্ড কর্নওয়ালিস রেখে এসেছেন এবং এই লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত এই চিরস্থায়ী বন্দোবস্তের কারণেও ভারতীয় উপমহাদেশেও ইংরেজদের অনুগত একদল জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। অনুরক্ত বলতে ইংরেজরা এই দেশ শাসন করতে যখন যেরকম তাদের প্রয়োজন সেই রকম নিয়ম নীতি তারা প্রবর্তন করত এবং এই ক্ষেত্রে জমিদাররা তাদেরকে ইংরেজদেরকে সাহায্য সহযোগিতা করত এবং এই ইংরেজ এবং জমিদারদের সাথে এই যে সম্পর্ক তৈরি হয়, এটাও ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের যে শাসন ক্ষমতা, 200 বছরের শাসন, এটির ত্বরান্বিত করতে সক্ষম হয়েছিল ইংরেজদের সাথে জমিদারদের এই অনুরক্ত জমিদার শ্রেণী সৃষ্টি হওয়ার কারণে। চতুর্থত আছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বিত্তশালী জমিদারগণ প্রজাদের উন্নতি সাধনে খাল, পুকুর খনন এবং বিদ্যালয় ও চিকিৎসালয় স্থাপন করেন। এছাড়া তারা অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষজনিত কারণে প্রজাদের ঋণদানের ব্যবস্থা করেন। 4 নম্বরে আমরা দেখতে পেলাম এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা কৃষকদের বা প্রজাদের উন্নয়নেও সচেষ্ট হন। তারা প্রজাদের উন্নয়নে
খাল পুকুর খনন করত, বিদ্যালয় চিকিৎসালয় স্থাপন করত। এছাড়া অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষজনিত কারণে প্রজাদের ঋণদানের ব্যবস্থাও করেছিল। জমিদাররা এই মালিকানা সত্ত্ব পাওয়ার কারণে এবং ইংরেজদের সাথে সুসম্পর্ক তৈরি হওয়ার কারণে তারা প্রজাদের উন্নয়ন, প্রজাদের ভালো খারাপের দিকেও দেখভাল করার সুযোগ পায়, প্রয়াস পায়, এবং এরই ফলশ্রুতিতে তারা প্রজাদের উন্নয়নের বিভিন্ন খাল পুকুর খনন করত, বিদ্যালয় বা চিকিৎসালয় স্থাপন করত। এভাবে এই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আমরা দেখতে পাই। দোষ, চিরস্থায়ী বন্দোবস্তের দোষ কি ছিল? প্রথমত, এ ব্যবস্থায় সুষ্ঠু জরিপের মাধ্যমে ভূমি বণ্টন না হওয়ায় নিষ্কর জমির বেশি মাত্রায় রাজস্ব নির্ধারিত হয় এবং জমির সীমা নির্ধারিত না হওয়ায় পরবর্তীকালে মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। এখানে বোঝাতে চেয়েছে যে রাজস্ব যেটা নির্ধারিত হতো তার কোনো সুষ্ঠুভাবে ভূমি জরিপ, ভূমি মাপ জোখের কোনো ব্যবস্থা না করেই রাজস্ব নির্ধারণ করা হয়েছিল, এবং জমির সীমানাও নির্ধারিত ছিল না। জমির মাপঝোঁক এবং সীমানা কোনো কিছু নির্ধারিত না করে জমি রাজস্ব আদায় করা হয়েছিল। এই কারণে দেখা যায় যে যেই জমিটার উৎপাদন ক্ষমতা কম সেই জমিরও যেই পরিমাণ রাজস্ব নির্ধারিত হয়েছিল, আবার যেই জমির উৎপাদন ক্ষমতা বেশি সেটারও রাজস্ব ক্ষমতা একই রকম হয়। এই কারণে অনেক কৃষক, অনেক জমিদার লসের মধ্যে পড়ে ক্ষতির সম্মুখীন হয়, আবার অনেক জমিদার দেখা যায় যে বেশি লাভ বা সফলতা লাভ করে। এটি একটি অন্যতম সমস্যা ছিল। 2 নম্বরে দেখতে পাই, এ অবস্থায় জমিদারদের অবস্থার উন্নতি হলেও কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিত্তশালী জমিদারগণ নায়েব ব্যবস্থাদের উপর জমিদারির ভার অর্পণ করে বড় বড় শহরে গিয়ে অবস্থান করতে থাকলে কৃষকদের উপর অত্যাচার উৎপীড়ন বেড়ে যায়। ফলে প্রজাগণ কৃষিক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে। পরবর্তীকালে জমিদারদের অত্যাচার থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রজাস্বত্ব আইন প্রণীত হয়েছিল। 2 নম্বরে আমরা দেখতে পেলাম যে এই জমিদারদের উন্নতি হলো, জমিদাররা ভালোই উন্নতি করে যে তারা জমির মালিকানা পায়, ইংরেজদের সাথে সুসম্পর্ক তৈরি করে, নির্দিষ্ট সময়ে তারা রাজস্ব খাজনা, বছরের শেষে যে খাজনা দেওয়ার কথা সেই খাজনা দেয়, সব কিছুই করে। জমিদারদের ভাগ্যের উন্নতি হয় এবং এই উন্নতির কারণে তারা প্রচুর অর্থেরও সমাগম ঘটে। এই অর্থবিত্তের কারণে তারা দেখা যায় যে বড় বড় শহরে গিয়ে, বিশেষ করে কলকাতায় গিয়ে তারা বিলাসিতার সাথে বসবাস করতে শুরু করে। কিন্তু মূল যে কারিগর কৃষক, ফসল উৎপাদনের যে কারিগর, কৃষকদের তেমন ভাগ্যের উন্নতি হয়নি। জমিদাররা মাধ্যম হিসেবে যাদেরকে এই রাজস্ব আদায়ের ব্যবস্থা দিয়ে গিয়েছিল, মাধ্যম হিসেবে যাদের হাতে ক্ষমতা দিয়ে গিয়েছিল, তাদের অত্যাচার উৎপীড়নে কৃষকদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই কারণে কৃষকরা নায়েব ব্যবস্থাদের অত্যাচারে জমি উৎপাদন করা বা ফসল চাষ করার ব্যাপারে মনোযোগ হারিয়ে ফেলে। এই কারণে পরবর্তীতে জমির উপরে কৃষক বা প্রজাদের অধিকার রক্ষা করার জন্য পরবর্তীতে প্রজাস্বত্ব আইন পাশ করা হয়েছিল। তৃতীয়ত দেখতে পাই, এ ব্যবস্থার অন্যতম ত্রুটি হলো পরবর্তীকালে জমির মূল্য বৃদ্ধি হলেও সরকারের আয় বৃদ্ধি হয়নি, ফলে সরকার বর্ধিত রাজস্বের লভ্যাংশ থেকে বঞ্চিত হন। তার মানে হলো একবারে তো ফিক্স করে ফেলছে রাজস্বের হার, বা একবারে চিরজীবনের জন্য তো জমি মালিকানা জমিদারকে দিয়ে দেওয়া হয়েছেই। এখন পরবর্তীতে জমির উন্নয়নের কারণে জমিতে ফসলের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদনও বৃদ্ধি পাত, কিন্তু যেহেতু পূর্বেই রাজস্বের হার নির্দিষ্ট করা ছিল, এই কারণে জমির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বা জমির মূল্য বৃদ্ধির ফলে যে অতিরিক্ত রাজস্ব যেটা পাওয়ার কথা সেটা আর কোম্পানি বা সরকার পেত না। এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর কারণে ক্ষতি বা লসের সম্মুখীন হয়েছিল। চতুর্থত, কর্নওয়ালিস ইংল্যান্ডের জমিদারদের অনুকূলে এদেশের জমিদারদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু জমিতে তাদের স্থায়ী সত্ত্ব স্বীকৃতি হয় জমিদারগণ বংশ পরম্পরায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। জমি হস্তচ্যুত হওয়ার ভয় না থাকায় জমিদারগণ জমির উন্নয়নে নজর দেননি। অন্যদিকে রায়তদের অধিকার না থাকায় জমির উন্নয়নে তারাও চেষ্টা করেনি, ফলে রাজস্ব নিয়মিত আদায় না হয় খাজনা বাকি পড়ে যায়। দেখা গেল যে যেই উদ্দেশ্য নিয়ে কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন, যে জমিদাররা জমিতে স্থায়ীভাবে তাদের মালিকানা পেলে তারা হয়তো বা জমি উন্নয়নের জন্য চেষ্টা করবে, প্রজা সাধারণের উন্নয়নের চেষ্টা করবে, কিন্তু ফলে দেখা গেল যে জমিদাররা সেভাবে কাজ করে নাই। তারা জমিদের মালিকানা স্থায়ী হওয়ার কারণে
তারা যে কলকাতায় বড় বড় শহর কলকাতায় গিয়ে বিলাসিতার মাধ্যমে জীবনযাপন করত এবং জমিদারের যে রাজস্ব আদায়ের দায়িত্ব যাদেরকে মাধ্যম হিসেবে দিয়ে যেত নায়েব বা গমস্তা, তারা বিভিন্ন অত্যাচারের মাধ্যমে কৃষক বা প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করত। এভাবে কৃষকরাও জমিতে চাষ করার আগ্রহ হারিয়ে ফেলত। আবার রায়ত যারা ছিল জমির মালিক বা তাদেরও তেমন কোনো অধিকার না থাকার কারণে তারাও জমির উন্নয়ন বা জমিতে ফসল বৃদ্ধি করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলত। অন্যদিকে কোম্পানি তো লসের মধ্যেই আছে, কারণ তাদের রাজস্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। যে ফিক্সড যে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল সেই রাজস্বই তারা পেতে থাকে। জমির উন্নয়নে বা ফসল বৃদ্ধির কারণে যে অতিরিক্ত রাজস্ব তাদের পাওয়ার কথা ছিল সেই রাজস্ব তারা পেত না। এই কারণে বিভিন্ন সময় দেখা যায় যে খাজনা বাকি পড়ে যেত। জমিদারদের যে বছরের শেষে যে নির্দিষ্ট পরিমাণ খাজনা দেওয়ার কথা ছিল সেই খাজনা বাকি পড়ে যেত। পঞ্চমত, জমিদারগণ নিয়মিত খাজনা প্রদান করতে না পারায় কোম্পানি ঘাটতির সম্মুখীন হয়। ফলে সূর্যাস্ত আইন পাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমিদারদেরকে বকেয়া খাজনা পরিশোধের নির্দেশ প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ে খাজনা পরিশোধ করতে না পারায় অনেক জমিদার জমিদারি হারিয়ে সর্বশান্ত হন। এরকম পরিস্থিতিতে কোম্পানি যখন ঠিকমতো রাজস্ব আদায় করতে পারছিল না, তখন তারা রাজস্ব আদায়ের জন্য সূর্যাস্ত আইন নামে একটি আইন পাশ করেন। সূর্যাস্ত আইন ছিল যে বছরের যে নির্দিষ্ট দিনে খাজনা জমিদারদের খাজনা দেওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বের মধ্যেই সেই খাজনা পরিশোধ করতে হতো। এই সূর্য অস্ত যাওয়ার পূর্বেই যদি জমিদাররা খাজনা দিতে না পারতো তাহলে সেই জমিদারি নিলামি উঠে যেত, সেই জমিদারি আর জমিদারি থাকতো না। এবং এভাবে অনেক জমিদার যারা সৎভাবে জমিদারি পরিচালনা করার চেষ্টা করতো, যারা প্রজাদের উপর অত্যাচার নিপীড়ন করতে চাইতো না, তারা সঠিকভাবে খাজনা নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারায় এরকম অনেক বনেদি জমিদার সর্বশান্ত হয়ে নিঃস্ব হয়ে যায়। ষষ্ঠত, 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার মুসলমানগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্রমে রাজস্ব ও শাসন বিভাগের গুরুত্ব তাদের নিকট থেকে ইংরেজ কালেক্টরদের হাতে চলে যায়। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মুসলমানদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। এখানে আমরা দেখতে পাই যে মুসলমানরা প্রথম থেকেই এই ব্রিটিশদের যে এই শাসন, ইংরেজদের এই শাসন স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। তারা ইংরেজদের থেকে একটি দূরত্ব বজায় রেখে চলত এবং ইংরেজি শিক্ষা বা এগুলি হারাম বলে মনে করত। অন্যদিকে হিন্দুরা যারা ছিল তারা প্রথম থেকেই ইংরেজদের সাথে তাল মিলিয়ে চলে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় এবং ইংরেজদের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তারা নতুন জমিদার হিসেবে আবির্ভূত হয়। আর মুসলমানরা এই ইংরেজদের সাথে দূরত্বের কারণে এবং ধর্মীয় কারণে তারা পিছিয়ে পড়ে এবং এই যে চিরস্থায়ী সূর্যাস্ত আইনের মাধ্যমে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারার কারণে অনেক মুসলমান জমিদার তাদের জমিদারি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এভাবে আমরা দেখতে পাই যে চিরস্থায়ী বন্দোবস্ত মোটামুটি লর্ড কর্নওয়ালিসকে যেই উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে প্রেরণ করা হয়েছিল তার উদ্দেশ্যের মোটামুটি সফলভাবেই তিনি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। তিনি রাজস্ব আদায়ে যে বিশৃঙ্খলা, যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। রাজস্ব আদায়ে তিনি একটি শৃঙ্খলা আনতে সক্ষম হয়েছিলেন। যেমন চিরস্থায়ী বন্দোবস্তের কারণে একটি ফিক্সড রাজস্ব কিন্তু কোম্পানি বা ইংরেজ সরকার পেত, কিন্তু এই লর্ড কর্নওয়ালিসের পূর্বে এই ফিক্সড বা নির্দিষ্ট হারে এই রাজস্ব ইংরেজরা ঠিকমতো পেত না। তারা লসের মধ্যে থাকতো এবং চরম বিশৃঙ্খলা বা দুর্নীতির মধ্যে নিমজ্জিত ছিল। কিন্তু লর্ড কর্নওয়ালিস তার যে উদ্দেশ্য, তাকে এই ভারতীয় উপমহাদেশে পাঠানো হয়েছিল, প্রথমেই তিনি তার এই উদ্দেশ্য সফল হয়। তিনি একটি রাজস্ব আদায়ের জন্য একটি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে রাজস্ব আদায়ের একটি ধারা তৈরি করতে পেরেছিলেন। যে এই চিরস্থায়ী বন্দোবস্তের কারণে যেহেতু জমিদারদেরকে খাজনা জমি মালিকানা চিরদিনের জন্য নির্ধারিত করা হয়েছিল, পাশাপাশি কোম্পানির যে রাজস্ব নির্ধারিত করা হয়েছিল, বছরের শেষে সেই খাজনা বা দেওয়া হতো। এই কারণে কোম্পানির আয় বা ইনকাম ফিক্সড ছিল এবং তারা নিয়মিতভাবে বছরের শেষে এই খাজনা বা রাজস্ব আদায় করতো। এভাবে কোম্পানি টাকা আদায় করতে সক্ষম হয়েছিল। এদিক থেকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে লর্ড কর্নওয়ালিস সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পাশাপাশি দেখা যায় যে এই চিরস্থায়ী বন্দোবস্তের কারণেই
একদিকে কোম্পানি লসও হয়েছিল, যেহেতু চিরস্থায়ী বন্দোবস্তের কারণে খাজনা বা রাজস্বের পরিমাণটা নির্ধারিত ছিল, এই কারণে জমির উন্নয়ন বা ফসল বৃদ্ধি পেলেও বর্ধিত মূল্যের যে রাজস্ব বা খাজনা আসার কথা সেটি কিন্তু কোম্পানি পেত না। পাশাপাশি এই চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার সমাজ এবং ধর্মের মধ্যে একটি বিদ্বেষ বা দ্বন্দ্ব তৈরি করে। আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে কিন্তু এই ব্রিটিশরা আসার পূর্বে হিন্দু মুসলমান সবাই কিন্তু একসাথেই বসবাস করত। একসময় ভারতে হিন্দুরা শাসন করত, তারপরে মুসলমানরা দীর্ঘদিন শাসন করে। এই সময় পর্যন্ত কিন্তু হিন্দু মুসলমানরা মিলেমিশে বসবাস করত। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ আসার পর মূলত এই চিরস্থায়ী বন্দোবস্তের এই সিস্টেমের কারণে হিন্দু মুসলমানদের মধ্যে একটি বিভেদ তৈরি হয়েছিল। এই হিন্দুরা ব্রিটিশদের সাথে সহযোগিতা করে তাদের পড়ালেখা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের সাথে তাল মিলিয়ে তারা ইংরেজি প্রশাসনে গ্রহণ করার সুযোগ পায়, প্রশাসনে অংশগ্রহণ করে, এবং নতুন হিন্দুদের মধ্যে এক নতুন জমিদারি শ্রেণীর উদ্ভব হয়েছিল। পাশাপাশি মুসলমানরা যেহেতু প্রথম থেকেই ব্রিটিশদের থেকে একটু বিচ্ছিন্ন ছিল, দূরে ছিল, ইংরেজি শিক্ষা তারা হারাম বলে মনে করত। এই কারণে মুসলমানরা শিক্ষা দীক্ষা পিছিয়ে পড়ে, এই কারণে প্রশাসনেও তারা অংশগ্রহণ করতে পারেনি এবং ইংরেজদের সাথে তাদের একটি দূরত্ব তৈরি হয়। এই কারণে পূর্বের অনেক বড় বড় মুসলমান জমিদারগণ এই চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইনের যে কুফল, এই সূর্যাস্ত আইন এবং চিরস্থায়ী বন্দোবস্তের কুফলের কারণে বড় বড় মুসলিম পরিবারবর্গ, মুসলিম জমিদাররা তারা তাদের জমিদারি হারিয়ে ফেলে। কারণ তারা জোর বা প্রজাতির উপর জোর বা অত্যাচার, এই সমস্ত অত্যাচার করতে না পারার কারণে খাজনা আদায় নির্দিষ্ট সময়ের মধ্যে বা সূর্য অস্ত যাওয়ার পূর্বে যে নির্ধারিত খাজনা দেওয়ার কথা ছিল সেটি মুসলমান জমিদাররা সঠিকভাবে আদায় করতে না পারায় তারা জমিদারি হারিয়ে ফেলে। এভাবে ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে এক বিভেদ বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যেটা আমরা জানি যে পরবর্তীতে 1947 সালে যে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় সেটি মূলত এই হিন্দু মুসলমান বিভক্তের কারণেই, হিন্দু মুসলমান দ্বন্দ্বের কারণেই এই ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল। আর এর সূত্র ধরেই চিরস্থায়ী বন্দোবস্ত সফলতা অর্জন করে। তাহলে মোটামুটি আমরা দেখলাম, যেটা প্রথমেই বলেছিলাম শুরুতেই, যে এই চিরস্থায়ী বন্দোবস্ত এত গুরুত্বপূর্ণ ইতিহাসে, আমাদের ইতিহাসে, বাংলার ইতিহাসে বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে, কারণ এর যে প্রভাব এগুলা আমরা আজও দেখতে পাই। প্রথমে যেটা বললাম, প্রশাসনিক ক্ষেত্রে তিনি যেই সংস্কারগুলি করেছিলেন, তিনি সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সেই সিভিল সার্ভিস ব্যবস্থা এখনো আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। তারপরে তিনি যে সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারের কাজে সহযোগিতা করার জন্য উচ্চ বেতন সম্পন্ন, গুণাবলী সম্পন্ন যে দক্ষ বাহিনী গড়ে তোলে আমলাতন্ত্রের সূচনা করেছিলেন, সেই আমলাতন্ত্রের সূচনা এখনো বাংলাদেশে দেখতে পাই। তারপরে তিনি বিচার ব্যবস্থার উন্নয়নে, বিচার ব্যবস্থা সংস্কারে যে সমস্ত কাজ করেছিলেন, যেমন তিনি জেলা আদালত, দায়রা আদালত, বিভিন্নভাবে তিনি বিচার ব্যবস্থা সংস্কার করেছিলেন। ফৌজদারি আদালত, দিওয়ানি আদালত বিভক্ত করেছিলেন, উচ্চ আদালত, নিম্ন আদালতে বিভক্ত করেছিলেন। সেই বিচার ব্যবস্থা সংস্কারও আজও আমরা বাংলাদেশে দেখতে পাই। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তিনি যে সমাজে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব বা বিদ্বেষ তৈরি হয়েছিল, সেই বিদ্বেষের ফল ধরেই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানের সম্পর্ক ক্রমেই অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত 1947 সালে হিন্দু মুসলমানের দ্বন্দ্বের কারণেই ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের যে এই গুরুত্ব, এটি যতই পড়বে ততই বুঝতে পারবে। এর গুরুত্ব উপলব্ধি করতে হলে আরো বেশি পড়তে হবে। পড়ার মাধ্যমেই আমরা যতই পড়ব ততই এই চিরস্থায়ী বন্দোবস্তের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি স্বল্প সময়ের মধ্যে এই চিরস্থায়ী বন্দোবস্তের যে গুরুত্ব সেটি বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যে কোনো সমস্যার সম্মুখীন হও এই বিষয়ে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।